আগে আপনাদের দেখিয়েছিলাম বিএনপি নেতা রুহুল কবির রিজভী তিনি দাবি করছেন যে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে যে তথ্য উঠে আসছে যে উন্নত প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বিশ্বের 12টি নিম্ন মধ্যবিত্ত দেশের মধ্যে স্মার্টফোন ব্যবহারে বাংলাদেশ রয়েছে 10ম স্থানে। এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি রাজর্ষি দত্তগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। রাজর্ষি, কেন এই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা? দেখো, তোমাকে বলি যে বাংলাদেশের মানুষকে সার্বিক বিভ্রান্তির শিকার করছেন এই ধরনের রাজনৈতিক নেতারা। তোমাকে যেটা তুমি জানো যে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে যে দুটো ক্ষমতাশালী রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে তারা হলো বিএনপি এবং জামাত। দুটো রাজনৈতিক দলই কট্টরপন্থী এবং ভারত বিরোধী তাদের কার্যকলাপ দেখে বোঝা যাচ্ছে। তাদের মন্তব্য, হুঁশিয়ারি, হুমকি তা বলে দিচ্ছে স্পষ্টভাবে। এবং বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা সেখানে দাঁড়িয়ে এই দুটো দলের পক্ষ থেকেই তাদের রাজনৈতিক নেতৃত্বরা ভারত বিরোধী স্লোগান তুলছেন, ভারত বিরোধী হাওয়া তৈরি করছেন, এটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। কিন্তু এরা কি বলছেন? যেমন রিজভী বলছেন যে আমরা শক্তিশালী বাহিনী, আমাদের সামরিক বাহিনী অত্যন্ত শক্তিশালী, আমরা প্রযুক্তির দিক দিয়ে অত্যন্ত শক্তিশালী, আমরা অন্যান্য দিক দিয়ে আমরা শক্তিশালী, এইটা মানুষকে বলছেন। এবং মানুষকে বলছেন যে ভারতের চোখ রাঙানিতে ভয় পাওয়ার কিছু নেই। ভারত যদি চট্টগ্রাম চায় আমরা তাহলে বাংলা, বিহার, উড়িষ্যা ফিরিয়ে দিতে বলবো। এই ধরনের ভাষণ দিয়ে তারা মানুষকে কখনো উস্কানিমূলক মন্তব্য করছেন, কখনো তাদেরকে ভারত বিরোধী একটা আবহে নিয়ে যাচ্ছেন। কিন্তু বাস্তব অবস্থা কি? বাস্তব অবস্থা বাংলাদেশের তথ্য বলছে, বাংলাদেশের সংবাদ সংস্থা সূত্রে আমরা জানতে পারছি যে বাংলাদেশের টেলিকম প্রযুক্তি একেবারে নিম্ন জায়গায় পৌঁছেছে। বাংলাদেশের স্মার্টফোনের ব্যবহার জনপ্রিয় করা যায়নি, সচেতন করা যায়নি ডিজিটাল ফোনের ব্যবহার সম্পর্কে বাংলাদেশের মানুষকে। বাংলাদেশের অধিকাংশ মানুষ তাদের স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন। এইরকম একটা প্রযুক্তির অবস্থা যেখানে 10ম স্থানে এই ইন্টারনেট যুক্ত স্মার্টফোন ব্যবহারের নিরিখে বাংলাদেশের অবস্থান 10ম স্থানে, অর্থাৎ একেবারে নিচের দিকে। কিন্তু তারা দাবি করছেন প্রযুক্তিগত দিক থেকে তারা উন্নততর, শক্তিশালী। সামরিক দিক থেকে তারা বাংলাদেশ ভারতবর্ষের সামনে দাঁড়ানোর জায়গাতে নেই, কিন্তু তারা দাবি করছেন দিল্লিকে প্রতিহত করার জন্য আমরা সব সময় তৈরি। প্রাক্তন সেনাকর্তারা বলছেন, রাজনৈতিক বিশ্লেষক এবং সামরিক বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং ইন্ধন রয়েছে, যে কারণে এই যুক্তিগুলো হাস্যাস্পদ এবং অন্তঃসার শূন্য হওয়া সত্ত্বেও বাংলাদেশের মানুষকে এগুলো এই রাজনৈতিক দলগুলো বুঝিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে, ভারতের বিরুদ্ধে একটা জনমত গড়ে তোলার চেষ্টা করছে। কারণ তুমি দেখবে প্রাক্তন সেনাকর্তা হোক কিংবা রিজভী হোক, প্রত্যেকে কিন্তু তাদের মন্তব্যের শেষে বলছেন আমাদের সঙ্গে 17 কোটি 18 কোটি বাংলাদেশি মানুষ রয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ কি 17-18 কোটি যা জনসংখ্যা তারা সবাই এদের কট্টরপন্থীদের সঙ্গে রয়েছেন? তা কিন্তু নয়। কারণ আমরা এই ঘটনাক্রম যখন ঘটছে তার মধ্যেও আমরা দেখেছি যে কবি, দার্শনিক, গবেষক ফারাদ মাজার তিনি তুলেছেন ইউনূস সরকারের ভূমিকা নিয়ে। ধন্যবাদ রাজর্ষি তোমাকে।